নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা হার। আগে নাম ছিল গণেশ ভবন, বদলে যুগের সঙ্গে তাল রেখে নামকরণ হয়েছে গণভবন। এর চাইতে কুৎসিত আর এর চাইতে দামি বাড়ি এ অঞ্চলে আর দ্বিতীয় নেই। কেউ যদি বলে বাড়িটা বানাতে 20 লাখ টাকা খরচ হয়েছে, স্বীকার করতে হবে কিছু বাড়িয়ে বলেনি। বাড়ি তো নয়, একটা পাড়া, আর মাথা থেকে পা পর্যন্ত ওর গঠনকর্তার রুচিহীনতার ছাপ। তবু বহু রুচিমান ব্যক্তিরই দেখা মিলবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিরাট গহরের সংকীর্ণ কোটরে কোটরে পোকার মতো ঠেসাঠেসি ঘেঁষাঘেঁষি বাস করছে অগণিত মানুষ। প্রয়োজনের তাগিদে সবাই এসে বাসা বেঁধেছে একই ছাতের নিচে। হয়তো দেওয়ালের এপিঠে যখন বিশ্ববিদ্যালয়ের কোনো তরুণ মেধাবী ছাত্র রাত জেগে পাঠচর্চা করে, তখন দেওয়ালের ওপিঠে কোনো বেহেট মাতালের জড়িত কণ্ঠের আদিশ্রাশ্রিত সঙ্গীত শোনা যায়। হয়তো এ ঘরে যখন ফুলশয্যার শয্যা বিছানো হচ্ছে, ও ঘরে তখন চলছে কারো শেষ শয্যার আয়োজন। কিন্তু কারো কিছু এসে যায় না তাতে। কেউ কাউকে কিছু বলে না, কেউ কারো প্রতি দোষারোপ করে না। সকলেই জানে এই দুনিয়া। এরই একটা কোটরে থাকে শঙ্কর। কি একটা ওষুধ কোম্পানিতে কাজ করে, একা থাকে, বাইরে খায়। শখের মধ্যে ভাঙা যন্ত্র সারানো, হয় রেডিও, নয় হারমোনিয়াম, নয়তো ঘড়ি কি ফাউন্টেন, নয়তো বা একটা টাইপরাইটিং মেশিন। আছেই ওর ঘরে মজুদ, আধখোলা নরবরে দেহ নিয়ে। সামনের ঘরের বিনয়বাবু মাঝে মাঝে বলেন, সব জিনিস মেরামত করবার বিদ্যে শিখে রেখেছেন নাকি মশাই? হ্যাঁ। শঙ্কর হাসে। বিদ্যেটা তো ওই মেরামতিরই, বস্তুটা যাই হোক। তবু এক এক জিনিসের এক এক কায়দা, শিখতে তো হয়েছে। খেপেছেন? শঙ্কর হেসে ওঠে। শিখলাম আবার কবে? আসল কথা, না পড়ে পণ্ডিতই হচ্ছে পণ্ডিতের সেরা, আর না শিখে ওস্তাদই ওস্তাদের রাজা, বুঝলেন? বিনয়বাবু অবশ্য বোঝেন, তাই মাঝে মাঝে বিকল ঘড়িটা ফাউন্টেনটা সারিয়ে নেন বিনি পয়সায়। মাঝে মাঝে এখান ওখান থেকে নিয়েও আসেন টুটা ফুটা মাল কিছু কিছু। শঙ্করের তাতে বেজার নেই। এমনি একদিন বেশি রাত্রে নিবিষ্ট ভঙ্গিতে মন দিয়ে একটা টাইম পিসের পার্টস খুলে সাবধানে টেবিলে রাখছে। হঠাৎ টেবিলের সামনে একটা ছায়া পড়ল। চমকে উঠল শঙ্কর। এত রাত্রে আবার বিনয়বাবু কেন? কারণ একমাত্র বিনয়বাবুই ওর ঘরে আসেন। কিন্তু এ কি? এ আবার কে? থতমত খেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কথা বলতে পারল না। কথা কইল মেয়েটি। খুব আস্তে খুব নম্র গলায় বলল, আমাকে কয়েকটা কথা বলবার অনুমতি দেবেন? ঘড়িতে রাত 10:15। শঙ্কর দাঁড়িয়ে উঠে ওকে দেখে নিয়ে এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে, তাই বলল, একটা কেন, অজস্র কথা বলতে পারেন যদি দরকার থাকে আপনার, কিন্তু সময়টা নির্বাচন করে আসবেন। আজকে নির্বাচন ভালো হয়নি। বলতে বলতে প্রায় অজ্ঞাত সারেই নিজেই সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মেয়েটি কিন্তু বিচলিত হলো না, বলল, এছাড়া অন্য সময় যদি সম্ভব হতো, এমন অদ্ভুত নির্বাচন আমি করতাম না। বিশ্বাস করুন, এখন ছাড়া আর উপায় নেই। আমি আপনার কাছে একটু সাহায্য ভিক্ষা করতে এসেছি। শঙ্কর গম্ভীরভাবে বলল, এ বাড়িতে তো আরো অনেক লোক আছে,
বেছে বেছে আমাকেই বা সাহায্যের উপযুক্ত বিবেচনা করলেন কেন? কি জানি, মেয়েটি অসহায়ভাবে বলে। কাউকেই তো বুঝতে পারি না এ বাড়িতে। এই 2 মাস এসেছি, এখনো নিজের রুম নম্বর খুঁজে বার করতেই অস্থির হয়ে যায়। কারোকে দেখে চিনতেই পারি নে, শুধু আপনাকেই। শঙ্কর বেশ কৌতুক অনুভব করে বলে, শুধু আমাকেই কি? মেয়েটি ছলছল চোখ তুলে বলে, আপনাকেই চিনতে পারি। আপনি অনেক সময় ঘরে বসে থাকেন, তাই বোধহয়। ও, কিন্তু সকালেও আমি ঘরে বসে থাকবো, আপনি অনুগ্রহ করে তখনই আসবেন। এখন নমস্কার। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমাকে কি অবিশ্বাস করছেন? স্পষ্ট চোখে তাকালো মেয়েটি। এরপর আর পুরুষের পক্ষে অন্তত বিব্রত হওয়া চলে না, তাই গম্ভীর হয়েই বলে শঙ্কর, অবিশ্বাসের কথা নয়, কথা হচ্ছে শোভন অশোভনের। আমার সবটাই তো অশোভন। মেয়েটি ম্রিয়মাণ হয়ে বলে, নইলে আপনাকে চিনি না, কিছু না, এসেছি আপনার ঘাড়ে কাজ চাপাতে। মেয়েটি টেবিলের ওপর একটা হাত রাখল, আর মুহূর্তের মধ্যে একটা কাণ্ড করে বসল শঙ্কর। লাফিয়ে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে টেবিল থেকে তুলে পুরো মানুষটাকেই টেনে খানিক সরিয়ে এনে গর্জন করে উঠল, কি কি হচ্ছে কি? সব যে গেল। যদিও টেবিলের উপরিস্থিত সূক্ষ্ম যন্ত্রগুলি অনড় অচলই ছিল, মেয়েটি একটু হেসে ফেলে বলে, আমার হাতটাও যে গেল। শঙ্কর লজ্জিতভাবে বলে, তা আপনি আচমকা এমন ভয় পাইয়ে দিলেন আমাকে। এতটুকু একটু অংশ হারিয়ে গেলে কি ক্ষতি হবে জানেন? থাকবে, আপনি যখন নড়বেনই না, বলে ফেলুন চটপট, কি আপনার দরকার? মেয়েটি শান্তভাবে বলে, আপনি আমার একটা জিনিস বিক্রি করে দেবেন। বিক্রি করে? জিনিস বিক্রি করে দেব? তার মানে কি জিনিস? মানে এই, মেয়েটি হাতের মুঠো খুলে একটা মোটা ভারী সোনার গোছা হার টেবিলের একপাশে সাবধানে রাখল। এইটা দয়া করে বিক্রি করে দিন আমায়। রাগে আপাদমস্তক জ্বলে গেল শঙ্করের। উফ, এ ফাঁদ পাতার কোন ছল! আর তা নইলে রাত দুপুরেই বা কেন? রাগ প্রকাশ করতে দ্বিধা করল না, বিরক্তভাবে বলল, দেখুন, আপনার মতলব আমি বুঝতে পেরেছি। দয়া করে যদি আপনার ওসব মালপত্র নিয়ে তাড়াতাড়ি না যান, নিজেই বিপদে পড়বেন, এই বলে দিলাম। আশ্চর্য মেয়েটা অবিচল দাঁড়িয়ে রইল। বলল, শঙ্করবাবু, আপনি অবশ্যই শিক্ষিত। বলুন তো, খুব বিপদে না পড়লে কি কোনো মেয়ে এমন ব্যবহার করে? মতলব আছে বই কি, যদি সভ্য ভাষায় সংকল্প না বলেন। আমার মায়ের স্মৃতিচিহ্ন এই শেষ পারিবারিক সম্বলটুকুর বিনিময়ে আমার মৃত্যু পথযাত্রী দাদার চিকিৎসা করাবার মতলব আছে আমার, শঙ্করবাবু। শঙ্কর থতমত খেয়ে বলে, আপনি আমার নাম জানলেন কি করে? প্রয়োজনে পড়ে। এই বিরাট দৈত্য বাড়িটাই শুধু আপনাকেই যেন। চুপ করল মেয়েটি। শঙ্করও অবিচলিত। এই বিরাট বাড়িটার অসংখ্য সদস্যের মধ্যে শুধু আমাকেই আপনার বিশ্বাসভাজন বলে মনে হলো কেন? এ একটা দুর্বোধ্য রহস্য। এই যে জিনিসটা, এটা যদি সত্যি সোনার হয়, তাহলে অবশ্যই এর অনেক দাম। যদি সত্যি সোনার হয়, আস্তে আস্তে উচ্চারণ করে মেয়েটা, কেমন একটা ফ্যালফ্যালে চোখে। তারপর ব্যাকুল ভাবে বলল, সোনা নয়? সন্দেহ করছেন আপনি? এটা কি সোনা নয়? সন্দেহ না হবারও কোনো কারণ নেই। নেহাত ছেলে মানুষ নন আপনি। পরিস্থিতিটা ভাবুন। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না। হঠাৎ আপনি রাত দুপুরে একটা সোনার হার নিয়ে এসে অনুরোধ করছেন এটা বিক্রি করে দিন। আরে এটা কি রকম? খুব বাজে লেখকের কোনো গল্পও পড়েছেন কখনো এমন ঘটনা? হ্যাঁ, বলুন তো। দাদার অসুখে আমার মাথা গুলিয়ে গেছে।
চেয়ারে বসে পড়ল মেয়েটা। তারপর তেমনই ভাবে বলল, ডাক্তারে বলেছে বাইরে কোথাও নিয়ে যেতে। এই অন্ধপুরীতে থাকলে মারা যাবে দাদা, অথচ কোথাও টাকা নেই। তাই জন্যেই মার এই চিহ্নটা। দাদা মারা গেলে আমি কি করব শঙ্করবাবু? শঙ্কর একটু কঠিন স্বরে বলে, সেটা খুবই ভয়ঙ্কর কথা, কিন্তু দেখুন, এসব উচ্ছ্বাস প্রবণতা আমার ভালো লাগে না। তেমন অবস্থা আপনার হয়ে থাকে, নিজেই যে কোনো জুয়েলারের দোকানে গিয়ে বেঁচে আসতে পারেন। হায় কপাল, দাদা টের পেলে কি তা করতে দেবে? না হলে এত রাত্রে কোনো মেয়ে পারে এভাবে কারোর ঘরে ঢুকে জ্বালাতন করতে? দাদা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তাই মা গিয়ে পর্যন্ত আমাকে নিয়ে যে এক তিল স্বস্তি নেই ওর। একদণ্ড চোখ ছাড়া হলেই অসংখ্য জেরা আর নানা সন্দেহ। কিভাবে যে আমি আছি। ঘড়ি যে 11টার কাঁটা ছাড়ল, এটা কি আর এখন খেয়াল নেই শঙ্করের? তাই নিজেও একটা চেয়ারে বসে পড়ে বলে, বেশ, বুঝলাম আপনি খুব দুরবস্থায় আছেন। বুঝলাম আপনার টাকার খুব দরকার। বুঝলাম আপনার জিনিসটা আসল পাকা সোনার, কিন্তু আমাকে কেন, সেটা তো কিছুতেই বুঝতে পারছি না। আর ধরুন এটা নিয়ে আমি মেরে দিলাম, জলভরা চোখেও হেসে ওঠে মেয়েটা। এতে এত অসম্ভবের কি আছে? এখানে কোনো সাক্ষী নেই, সাবুদ নেই। আপনার বোকামির ফল আপনি ভুগবেন, এতে আমার অপরাধও নেই। আপনি ভয় দেখালেও আমি ভয় পাবো না। আচ্ছা, মুশকিল বটে। লোকে রাত বিরতে ভূত পেতনির পাল্লায় পড়ে শুনেছি, এ তো তার চেয়ে তফাৎ দেখছি না। আপনাকে এভাবে আমার ঘরে দেখলে লোকে কি বলবে বলুন তো? সে খেয়ালও কি আপনার নেই? খেয়াল আছে বই কি, তাই জন্যই তো তাড়াতাড়ি যেতে চায়। উঠে দাঁড়ালো মেয়েটি। মার মুখে শুনেছি 12-13 ভরি সোনা আছে এটাতে। 1000 টাকা পাওয়া যাবে বোধহয়। যাবে না? আকুলতা ফুটে ওঠে ওর মুখে, চোখে, দেহের সমস্ত ভঙ্গিতে। তাহলে দাদাকে নিয়ে আমি রাঁচি কি পুরী কোথাও। আমি আবারও অনুরোধ করছি, এটা আপনি নিয়ে যান। কথা দিচ্ছি কাল সকালেই আমি আপনার টাকার ব্যবস্থা করে দেব। নিরুপায় হয়ে এই মিথ্যা প্রতিশ্রুতিটা দিয়ে শঙ্কর বসে পড়ে। মনে ভাবে, আজ এখন তো রেহাই পায়, কিন্তু কি এই ব্যাপারটা? মেয়েটা যা বলছে সব সত্যি হওয়া কি সম্ভব? না, এক রকমের জুয়োচুরির কৌশল। তাই হবে। নির্ঘাত সোনাই নয় ওটা। এরকম ঢের শোনা যায়। অথচ এই নির্বোধ সুন্দর চাহনি, এই সরল অকপট মুখ, এও তো তাহলে মিথ্যা। চলে যাচ্ছেন যে, এটা নিয়ে যান, ফের বলে শঙ্কর, প্রায় ধমকের মতো সুরে। মেয়েটা ততক্ষণে দরজার কাছে এসেছে। আপনার কাছেই রাখুন, দোহাই আপনার। দাদার বালিশের তলায় চাবি, এত কষ্ট করে যে বার করেছি। আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন আমায়। কি আপদ, এ যে সত্যিই চলে যায়। অথচ টেবিলের কোণে সোনা ব্যাঙের মতো পড়ে আছে সোনার ওই হারটা, নাকি 12-13 ভরি ওজন নিয়ে। মহা ঝামেলা করলেন তো আপনি। কি অসুখ আপনার দাদার? মেয়েটা চোখ তুলে তাকালো একবার, হরিণীর মতো কালো চোখ। তারপরে নামিয়ে নিয়ে গভীর স্বরে বলল, যে রোগে আশা নেই, তবু আশা মরেও মরে না। গম্ভীর হয়ে গেল শঙ্কর। কালো হয়ে উঠল ওর মুখ। বলল, অথচ এইভাবে আছেন আপনি, এই অসংখ্য লোকের নিঃশ্বাসের ঘেঁষাঘেঁষির মাঝখানে। জানেন এটা একটা সামাজিক অপরাধ? জানি বই কি। মেয়েটা হঠাৎ দুহাতে মুখ ঢেকে দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো, আর সেই ঢাকা মুখ থেকেই কথা বলল, জানি। গরিবের রোগ হওয়া অপরাধ, গরিবের বাঁচতে চাওয়া অপরাধ, গরিবের এই পৃথিবীর আলো বাতাসের দাবি করা অপরাধ। আগের বাড়িওয়ালা জানতে পেরে তাড়িয়ে দিল।
কোনো স্যানিটোরিয়ামে ঢোকাতে চেষ্টা করা যে আমার মতো সহায় সম্বলহীন একটা মেয়ের পক্ষে কত হাস্যকর তা আপনিও তো জানেন। তবে কি করব বলুন? দাদাকে নিয়ে আমি কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? তাতেই বা কি, হয়তো রাস্তায় হাওয়া তাতে দূষিত হয়ে উঠবে, আপনাদের পথ চলার বিঘ্ন হবে। টসটস করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেয়েটার আঙুলের ফাঁক দিয়ে। নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে শঙ্কর আস্তে আস্তে বলল, আপনার নাম কি? কি দরকার? শুনতে ইচ্ছে হচ্ছে। আমার নাম চন্দনা। সমস্ত ফ্ল্যাটে দরজা বন্ধ হয়ে গেছে। অন্ধকার করিডোর দিয়ে নিঃশব্দে একটা ছায়ামূর্তি মিলিয়ে গেল। কে জানে সাক্ষী রইল কি রইল না, কে জানে কি তোলা থাকলো পরবর্তী দিনের জন্যে। উনি আর মাথা না ঘামিয়ে দৌড়টা বন্ধ করে সোনার হারটা হাতে তুলে নিল শঙ্কর। ভারী, যথেষ্ট ভারী। সোনা নয়, এই অপবাদ দেওয়া চলে কি? কিন্তু এ কি অদ্ভুত পরিস্থিতি! কোনো রহস্য কাহিনী কি, কোনো সস্তা গল্পে এমন একটা ঘটনা শঙ্করই কি পড়েছে? ড্রয়ারটা টেনে তুলে রাখলো জিনিসটা, চাবি বন্ধ করলো ড্রয়ারের। পরদিন লুকিয়ে ওটা নিয়ে বেরিয়ে গেল এবং দূর পাড়ার একটা গহনার দোকানে গিয়ে ওজন করিয়ে নিঃসংশয় হলো। বাস্তবিকই খাঁটি সোনার জিনিস, বাস্তবিকই 13 ভরি ওজন। নিজের কাছেই নিজের লজ্জায় মাথা কাটা যেতে বসল শঙ্করের। ছি ছি, কি কদর্য কুৎসিত ব্যবহারই করেছে সে কাল মেয়েটার সঙ্গে, অথচ নাকি এত বড় বাড়িটার মধ্যে শঙ্করকেই ভদ্র সভ্য আর বিশ্বাসভাজন মনে হয়েছিল চন্দনার। বোকা, খুব বোকা, অদ্ভুত রকমের সংসার জ্ঞানহীন মেয়েটা, আর অসঙ্গত রকমের ভাবপ্রবণ। কিন্তু শঙ্কর তো তা নয়। শঙ্কর পারে না এক্ষুনি নগদ টাকাটা, যা নাকি চন্দনার আশার চাইতে বেশি হয়ে যাচ্ছে, তা নিয়ে গিয়ে চন্দনার হাতে তুলে দিতে। হয়তো কৃতজ্ঞতায় বিগলিত হবে চন্দনা, হয়তো সেই করুণ চোখ দুটোই ওর ফুটে উঠবে হাসির চিলতে একটু, তবু শঙ্কর সংসার জ্ঞান সম্পন্ন। যেমন করে হোক চন্দনাকে একবার বাইরে বার করে এনে বেচা কেনাটা ওর সামনেই করাতে হবে, এই ওর বিবেচনা। এনেছেন? দুপুরে এসে দাঁড়ালো চন্দনা। শঙ্কর কি এই আশাটা প্রত্যাশাই করেছিল? নইলে এক কথায় চেয়ারটিকে সরিয়ে দিয়ে বসতে বলল কেন? বলল, বসুন, কি বলছেন বলুন। মজা করা যাক না একটু এই সরল মেয়েটাকে নিয়ে। বলুন, কি বলবো? মূঢ়ের মতো বলল চন্দনা। কি যেন আনার কথা বলছিলেন? বলছি টাকাটা এনেছেন। টাকা? কিসের টাকা? আহা! অদ্ভুত সুন্দর একটু হাসি ফুটে উঠে চন্দনার মুখে। হাসলেন মানে? হঠাৎ টাকা আনার কথা বললেন, আবার হাসছেন, এসব কি? জানি না, যান। আরে বলুন না। বড় অস্থিরতা আসছে আমার, এক্ষুনি দাদা খোঁজ করবে, বলুন না। না, এত বোকা নিয়ে ঠাট্টাও চলে না, বলল শঙ্কর। শুনুন, যতই হোক আপনার মায়ের স্মৃতিচিহ্ন ঝোঁকের মাথায় দিয়ে গেলেন আর আমি বেচে দিলাম, এটা কি ঠিক? আর একবার বিবেচনা করুন। অনেক দিন ধরে বিবেচনা করেছি আমি। বেশ, তবে আমার সঙ্গে চলুন আপনি। কোথায়? সোনার দোকানে। না না। ব্যাকুল চাহনি ফুটে উঠে ওর মুখে। সে আমি পারবো না। আচ্ছা, মুশকিলেই ফেললেন তো। এমন বিপদে আমি কখনো পড়িনি। আমাকে এত বিশ্বাসের মানে কি? কত ওজন, কত দাম নিজে দেখে নেবেন না? না না, আপনি দয়ালু, আপনার কথা আমার চিরদিন মনে থাকবে। চিরদিন মনে থাকবে? বাজে কথা,
পুরী কি রাঁচি চলে গেলেই ভুলে যাবেন? কখনো না। আপনি আমায় কি ভাবছেন বলুন তো? আপনাকে কি ভাবছি তার নাই বললাম, কিন্তু ভাবছি অন্য আর একটা কথা। দাদাকে নিয়ে চেঞ্জে যাবার সাহস তো করছেন, কিন্তু সামলাতে পারবেন? কি করব বলুন? আমাদের যে আর কেউ নেই। কতদিন অসুখ করেছে আপনার দাদার? 8-10 মাস। তা এতদিন মানে আর কি, এর আগে আপনার বিয়ে দেননি কেন? তা দিলেও তো দেননি কেন? চন্দনার মুখে ফুটে ওঠে একটা দার্শনিক হাসি। হাসির কি হলো? দেখতে আপনি এমন কিছু খারাপ নন, সুন্দরী বলা চলে প্রায়। আমার দাদার পকেটটা যে সুন্দর নয়, সবটাই তো ফাঁকা। কিন্তু থাক ও প্রসঙ্গ, দয়া করে আপনি আমার এই কাজটা সেরে রাখবেন। আসবো আমি সন্ধ্যাবেলা। চলুন না, আপনার দাদাকে একটু দেখে আসি। ওরে সর্বনাশ! কেন? সর্বনাশ কিসের? দাদা এসব মোটে ভালোবাসে না। এসব এসব কথার অর্থ কি? কি সব? চোখ মুখ কোঁচকায় শঙ্কর। জানি না। বুঝলেন না বুঝি? দাদা ভালোবাসে না মেয়েদের সঙ্গে ছেলেদের বন্ধুত্ব হওয়া। বন্ধুত্ব হওয়া মানে? শঙ্কর সহসা রীতিমতো গম্ভীর হয়ে যায়। সেটা আবার কখন হলো? আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে এমন অদ্ভুত ধারণার কারণ? কারণ কি শুধু চোখেই দেখা যায়? আপনার কথা জানি না, আমার কথাই বলছি। গম্ভীর আর গাঢ় স্বরে কথা শেষ করে চন্দনা। বিপদে যে সহায়, তাকে আমি তো বন্ধুই বলি। ধীরে ধীরে চলে যায় ও। আর শঙ্করের? নিজের পিঠে নিজের শঙ্কর মাছের চাবুক মারতে ইচ্ছে হয় তার। ছি ছি, কেন বারে বারে নিজের নীচতা প্রকাশ করে বসছে সে নির্বোধ ভাবপ্রবণ একটা মেয়ের কাছে? ও যখন মাথা নিচু করে চলে যাচ্ছিল, ঠিক একটা স্কুলের মেয়ের মতো দেখাচ্ছিল। কত বয়স ওর কে জানে? মেয়েদের বয়স বোঝা শঙ্করের কর্ম নয়। কি মশাই শঙ্কর বাবু, অমন তছনছ করে কি খুঁজছেন? কিছু হারালেন নাকি? সন্ধ্যাবেলা কাঁধে তোয়ালে ফেলে বাথরুমে যাবার পথে বিনয়বাবু উঁকি মারলেন। সত্যি তখন সারা ঘর তছনছ করে ফেলে উদ্ভ্রান্তের মতো কিছু একটা খুঁজছে শঙ্কর। বিনয়বাবুর কথায় ঘাড় ফিরিয়ে তাকালো মাত্র, কথা বলল না। আরে কি হারালেন? শঙ্কর নিজেকে সামলে নিয়ে বলে, এমন কিছু নয়, মানে আর কি ছোট্ট একটি স্ক্রু কিংবা অমনি কিছু, তাই না? হেসে ওঠেন বিনয়বাবু। আপনার তো ওই সর্বস্ব। বিনয়ের হাসিটা হঠাৎ কেমন একটা বিশ্রী লাগে শঙ্করের। অমন দাঁত বার করে হাসছে কেন? বিরক্ত স্বর না চেপে বলে, তাতে হাসবার কি হলো? হ্যাঁ, কি মুশকিল, চড়ছেন কেন? যেভাবে পাগলের মতো চেহারা করে সব উটকাচ্ছেন, দেখে মনে হতে পারে প্রেমপত্তর টত্তরই বুঝি হারিয়েছে, কিন্তু এসবের বালায় তো আপনার নেই। নেই তো কি? আপনিও তো হাসছেন কেন? চটে উঠে বলে শঙ্কর। ভায়া, আমার গিন্নিটি তো তাহলে ঠিকই ধরেছে। অকারণ উষ্মা এটা যে পূর্বরাগের একটা লক্ষণ। কিন্তু সাবধান মশাই, মেয়েটার দাদা একটি টিবি রোগী, বুঝলেন? আপনি কি বলতে চান? ধমকে ওঠে শঙ্কর। বলতে কিছুই চায় না ভায়া, শুধু বলছে একটু দেখে শুনে প্রেমে পড়বেন। আমি না দেখি, আমার গিন্নিটির তো কিছু চোখ এড়ায় না। ওদিকের ওই ঘরের মেয়েটা, আপনার এদিকের ঘুরঘুরুনির, উনি ঠিকই দেখেছেন। পরশু তো রাত দুপুরে। আপনি যাবেন এ ঘর থেকে? গম্ভীরভাবে বলে শঙ্কর। ও, এত দূর? আচ্ছা।
বলে গমগম করে বেরিয়ে যান বিনয়বাবু। আর সঙ্গে সঙ্গে যেন হাল ছেড়ে বসে পড়ে শঙ্কর। কি করবে আর কোথায় খুঁজবে? অথচ স্পষ্ট মনে রয়েছে কাল শ্যাকারি বাড়ি থেকে এসে হাড় ছড়াটা ড্রয়ারেই রেখে দিয়েছিল সে, তালা দিয়ে। তালার চাবি সে তো তার পকেটেই ছিল। তবে কোথায় গেল অপরের গচ্ছিত সোনা? সারা রাত ধরে খুঁজলেই কি পাওয়া যাবে? পরদিন চন্দনা এলো মুখে এক মুখ হাসি নিয়ে, সাজসজ্জাতেও কিঞ্চিত পরিপাট্য। সব ব্যবস্থা করে ফেললাম। পুরীতে একটা বাড়ি পাওয়া গেছে দাদার এক বন্ধুর মামার, এখন শুধু বেরিয়ে পড়া। গুম হয়ে বসেছিল শঙ্কর। রক্ত চক্ষে শুধু একবার তাকালো। চন্দনা থতমত খেয়ে বলল, আপনার কি কিছু অসুখ করেছে? হ্যাঁ, করেছে। হঠাৎ উঠে দাঁড়িয়ে শঙ্কর কঠোর মুখে বলে ওঠে, অত লাফাচ্ছেন কেন? টাকাটা পেতে দেরি হবে। দেরি হবে? স্খলিত স্বরে বলে চন্দনা। হ্যাঁ, দেরি হবে, এই হচ্ছে কথা। 3 দিনের আগে নয়। কিন্তু শঙ্করবাবু, আমি যে পরশুই রওনা দেব ভাবছি। পরশুই? শঙ্কর 1 মিনিট ওর মুখের দিকে তাকিয়ে কি ভেবে বলে, ঠিক আছে, তাই পাবেন। আপনি এমন ভয় পাইয়ে দেন। চন্দনার চোখে অভিমান। আপনি যান, এ ঘরে আপনার আসবার দরকার নেই। দরকার নেই? ফ্যালফ্যালে চোখে তাকিয়ে ওঠে চন্দনা, দাঁড়ায়। আচ্ছা, চলে যায় সে। আরও একবার নিজেকে মারতে ইচ্ছে করে শঙ্করের। কি করেছে সে? অনবরত কেন এমন করছে? চন্দনা যেই চলে যায় মমতায় মনটা ভরে ওঠে, কিন্তু দেখলেই সব গুলিয়ে যায় কেন? কেন আঘাত দেবার ইচ্ছে করে? তবু ভাগ্যিস বলে বসেনি, আপনার জিনিসটা চুরি গেছে। আর একবার ফিরে এসে দাঁড়িয়েছে চন্দনা। 2 চোখে তার অগাধ হতাশা, ঠোঁটের কাঁপনে মানসিক উত্তেজনার ছাপ সুস্পষ্ট। আচ্ছা, টাকাটা কি পাবো না? পাবেন না? পাবেন না মানে? হঠাৎ খুব হেসে ওঠে শঙ্কর। সত্যি বুঝি ভেবে বসলেন আমি আপনার জিনিস মেরে দিয়েছি? ঠাট্টাও বোঝেন না? ব্যাংকের কি একটা অসুবিধে পড়েছে, কাল দেবে টাকাটা। আচ্ছা, বলে শান্তভাবে চলে যায় চন্দনা। আর শঙ্কর বসে বসে ভাবতে থাকে, কোথা থেকে একদিনের মধ্যে সংগ্রহ করা যাবে 1000 খানেক টাকা? ঘড়ি, আংটি, বোতাম সব বেচলেই বা কত হবে? কে ধার দেবে শঙ্করকে? কাবুলিওয়ালা? কিন্তু হারটা কোথায় গেল? গেল কি করে? নিতান্ত সাধারণ অবস্থার একজন লোকের পক্ষে হঠাৎ একদিনের মধ্যে 1000 টাকা সংগ্রহ করা সহজ নয়। তবু সেই অসাধ্য সাধনও করল শঙ্কর। বিনিময়ে একটি অপূর্ব কৃতজ্ঞ মণ্ডিত চাহনি। মুহূর্তের জন্য বুঝি বিচলিত হয়ে উঠতে চায় শঙ্করের মন। ওরই নিজের জিনিস, শুধু সামান্য একটু সাহায্য, এতে কত কৃতজ্ঞতা। শঙ্কর কি বলবে? আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসবো আমি? সত্যি, এটুকু তো সামান্য মানবিকতা মাত্র। তবু বলতে ইতস্তত করল। বিনয়বাবুর সেই হাসিটা ছুঁচের মতো ফুটে আছে। আচ্ছা, হারটা হারানোর সঙ্গে বিনয়বাবুর কোনো যোগ নেই তো? বিদ্যুৎ শিহরণের মতো মনের মধ্যে খেলে যায় কথাটা। টাকাটা হাতে নিয়ে চন্দনা শান্ত স্বরে বলে, অমন অন্যমনা হয়ে গেলেন যে? না, এমনি। কোন গাড়িতে যাবেন? পুরী এক্সপ্রেসে। আমি যাই? অনুমতির অপেক্ষা না নিয়েই দ্রুত পদে চলে গেল চন্দনা। শঙ্কর তখন সেই তীক্ষ্ণ সন্দেহের স্বরাঘাতে কাবু। হ্যাঁ, নিশ্চয়ই বিনয়বাবু। তাই এমন ধূর্ত শৃগালের মতো হাসি। আচ্ছা,
দেখে নেব ওকে, দেখে নেবে ওকে শঙ্কর। পুলিশে দিয়ে তবেই ছাড়বে। কিন্তু পুলিশে দেওয়ার ব্যবস্থাটা কি? শঙ্করের তো কিছুই জানা নেই। আজ আর কাজে বেরোয়নি শঙ্কর। সকাল থেকে প্রত্যাশা করে বসে আছে, অথচ সমস্ত শূন্যতা। আশ্চর্য, একবারও দেখা মাত্র না করে চলে যাবে যন্ত্রণা। মেয়েরা কি তাহলে এমনি? কাজ উদ্ধার হয়ে গেলে ওরা আর সেই উদ্ধার যন্ত্রটার দিকে ফিরেও তাকায় না। কিন্তু তাই কি? এত বড় বাড়িটায় কোথায় কি হচ্ছে কে জানে। হয়তো দাদার অসুস্থতা বেড়েছে, হয়তো দাদা আগলে রেখেছে, হয়তো বা একা ছেলে মানুষ সব রকম ব্যবস্থা নিয়ে বিব্রত। তবু দিন বয়ে যায়, তবু আসে না লগ্ন, বেজে ওঠে না দরজার কাছে মৃদু পদধ্বনি। পড়ন্ত বেলায় হঠাৎ একটা কাজ নিয়ে বসে শঙ্কর, নিবিষ্ট হবার চেষ্টা করে। সেদিনের সেই খুলে ফেলা টাইম পিসটা আজ অবধি তাতে আর হাত পড়েনি। ছোট ছোট স্ক্রুগুলো সব আছে তো, সেদিন যা করে লাফিয়ে উঠে বাঁচিয়েছিল সব। কিন্তু বিনয়বাবুকে কি করে কায়দা করা যাবে? ঘড়ি, আংটি, বোতাম বেচে মোটা সুদে ধার নিয়ে আজ না হয় টাকাটা জোগাড় হলো, কিন্তু নীরবেই হারিয়ে যাওয়াটা পরিপাক করবে নাকি? আচ্ছা, পুলিশের কাছে কি বলবে? জিনিসটার সম্পূর্ণ বিবরণী তো দিতে পারবে না। কিন্তু বিনয়বাবু এমন, তা এমন আর কে নয়? চন্দনা এলো না একেবারের জন্য দেখা করতে। এই যে শঙ্করবাবু, এই যে শঙ্করবাবু! বিনয়বাবুর কণ্ঠস্বর বেজে উঠল দরজার কাছে। গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে কি না? পরশু দুটো ঠাট্টা করেছিলাম, তাই তেড়ে মারতে এলেন। দেখুন তো এখন। আপনার কথার মানে আমি বুঝতে অক্ষম। মুখ না তুলেই বলে শঙ্কর। তা অক্ষম হবেন বই কি। বেশ একটু ভেস্তে গেছেন মনে হচ্ছে। এখন দেখুন তো, শিকলি কেটে পাখি খাঁচা থেকে পালাচ্ছিল, পুলিশ এসে এই ক্যাঁক। কুৎসিত একটা ভঙ্গি করে আবার তাড়াতাড়ি চলে যান বিনয়বাবু। শঙ্করও বোধ করে অজ্ঞাত সারেই ওর পিছন পিছন বেরিয়ে যায়, হাতের জিনিসপত্র ছাড়িয়ে রেখে। টিবি রুগী সেজেছিলেন ইনি, বুঝলেন মশাই? রুগী সেজে এর মধ্যে এসে আত্মগোপন করেছিলেন। জোয়ান একটা লোককে ধরে নাড়া দিয়ে গর্জন করে ওঠেন পুলিশ অফিসার। উঠে সেজেও কেউ পার পায় না আমাদের কাছে। সমবেত জনতার দিকে একটি গর্বিত দৃষ্টি নিক্ষেপ করে আত্মপ্রসাদের হাসি হাসেন ভদ্রলোক। এতদিন দেখছেন আপনারা, একদিনের জন্য এতটুকু সন্দেহ হলো না আপনাদের? এই দুটি ভাই বোন মশাই মহা ধুরন্ধর। পুলিশকে কি এরা কম হয়রান করিয়েছে? রোগী সাজায় এদের এক কৌশল। কখনো বন্টি রোগী সাজেন, দাদা জোচ্চুরি করে বেড়ান, আর কখনো দাদা রোগী সাজেন, বন্টি ফোন দিয়ে আঁটেন। ভাই বোন না আর কিছু, তাই বা কে জানে। জনতা থেকে উচ্চারিত হয় এই কথাটা। না না, সেসব রেকর্ড আছে পুলিশের ঘরে। ভাই বোন ঠিকই, বন্টি আবার দাদার চাইতে আরও ধুরন্ধর। 10 বছর বয়স থেকে দাদার ডান হাত হয়ে জোচ্চুরির ব্যবসা চালাচ্ছেন। এখন দাদাকে হাতে ধরে শেখান। ছলনার কি শেষ আছে? তীর্থে নিয়ে যাবার লোভ দেখিয়ে একটি বুড়ি মহিলার কাছ থেকে ওই হারটি হাতিয়ে এনে ডুব, সেই থেকে খুঁজে বেড়াচ্ছি। ফসকাচ্ছিল, জিনিসপত্র সব বুক হয়ে গেছে, টিকিট কাটা, পালাচ্ছিল মাদ্রাসে। আরে বাবা, ক্যালকাটা পুলিশের হাত ফসকানো অত সহজ নয়। চলুন তাহলে, কি বলবো আপনাকে? কমলা রায়, না বাসন্তী ভৌমিক, নাকি শিক্ষা তালুকদার, না চন্দনা চ্যাটার্জি? যাক, নামেতে কি করে? গোলাপে যে নামে ডাকো সৌরভ বিতরে। রীতিমতো রসিক ভদ্রলোক, এবং তার সেই গুণপনার পরিচয় দিতেও উৎসুক। এই, হাট যাও। সামনের লোকটাকে অকারণ খিঁচিয়ে সোনার হাড়ছড়াটা 5 জনের চোখের সামনে নাচাতে নাচাতে অবহেলা ভরে অফিসার মচমচ করে এগিয়ে যান। মানে, পিছনে দুটি নরনারীকে প্রায় পিটোতে পিটোতে নামিয়ে নিয়ে যায়
2 কনস্টেবল। তবু তবু সেই নারীর পদক্ষেপে যেন বিজয়িনীর ভঙ্গি। চললাম তাহলে শঙ্করবাবু। চমকে ওঠে শঙ্কর। চমকে ওঠেন পুলিশ অফিসারও। আপনাদের মধ্যে পরিচয় আছে দেখছি যে। আপনার দেখাটা ভুল নয়, থাকাটাই আশ্চর্যের কি আছে, প্রতিবেশী তো। আপনার রুম নাম্বার? 35। ধন্যবাদ। কোথায় যেন একটা চোখে চোখে ইশারা হয়ে গেল, অর্থাৎ শঙ্করকে বাঘে ছুঁল। কিন্তু শঙ্করের যেন এত বড় ভয়েও ভয় নেই। আস্তে আস্তে ঘরে ফিরে এসে ফের কাজটা নিয়ে বসে। দূর, ভালো লাগছে না। কি হবে সেরে? জীবন ভোর শুধু কতকগুলো ভাঙা যন্ত্রই মেরামত করে এলো সে। আচ্ছা, চেষ্টা করলে মেরামত করে তুলতে পারে না একটা দোমড়ানো মোচড়ানো ভাঙা মানুষ? কচি বেলাতেই যাতে ঘুণ ধরেছে। জামিন দিতে কত টাকা লাগে? 1000। আরও একবার জোগাড় করা যায় না? এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা হাড় গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।